এই দিকের রাস্তাটা একটু আপনাদের দেখাই। এই দিকটা হচ্ছে টোটালটা একটা ধসপ্রবণ রাস্তা, যেটাতে ধস অলরেডি নেমেছে এবং এইখান থেকে অ্যাকচুয়ালি রিস্কি রোডের শুরুয়াত। গাড়ি আর এগোতে পারছে না, গাড়ির চাকা সব রাউন্ড মারছে। লাস্টের এই যে এইটুকুনি রাস্তা, যে রেড পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল জায়গা। এই জায়গাটুকুনি পার করতেই আমাদের যদি কপাল খারাপ থাকে ঘন্টা 2-1-এর কাছাকাছি লাগিয়ে দিতে পারে। আমরা এই সিজনে যেহেতু প্রথম দিন এসছি আর প্রথম বউনি এই সিজনে আমরা যেহেতু করছি, তাই আমাদের এরকম টিকা দিয়ে গুড় দিয়ে কথায় বরণ করে নেওয়া হচ্ছে। আবার কেদারনাথ ভ্রমণ সিরিজের আজকের পর্বে আমরা চলেছি কনাকচৌরি থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে ও একই সাথে ঘুরে দেখব গুপ্তকাশী মন্দির, অর্থাৎ যেই স্থানে ভগবান শিব কাশী বিশ্বনাথ থেকে পালিয়ে এসে সার রূপে লুকিয়েছিল। আজ সকালেই এই কনাকচৌরি গ্রাম থেকে প্রায় 3.5 কিলোমিটারের একটি ছোট্ট ট্রেক করে আমরা পৌঁছে গিয়েছিলাম বিশ্বের সবথেকে উচ্চতা অবস্থিত ভগবান কার্তিকের মন্দিরে, যা ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলের গত পর্বে দেখেছেন। এবং আপনারা যারা সেই পর্বটি কোনো কারণে দেখে উঠতে পারেননি, তাদের জন্য উপরের আই বাটনে ও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। কার্তিক স্বামীর ট্রেক শেষে আমরা আবারও আমাদের হোমস্টেতে ফিরে আসি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের রুম চেক আউট পর্ব আমরা শেষ করি এবং আমাদের সমস্ত লাগেজ গাড়িতে চড়িয়ে ফেলি। আমাদের হোমস্টের খাবার রেস্টুরেন্টে আগের থেকে আমাদের খাবারের কথা বলে রাখায় ওরা আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। কালকে রাতে যেরকম আমরা থালির সাথে আমরা এক্সট্রা আলু সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, সেরকম আজকেও এই আলু সিদ্ধ আজকেও আমরা নিয়ে নিয়েছি। আমাদের 7 জন আর আলু সিদ্ধর জন্য এক্সট্রা 100 টাকা দিতে লাগবে, আর বাদ বাকি 80 টাকা করে আজকের থালি দিনের বেলা। সেই থালিতে এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাত ওরা আনলিমিটেড পেট ভর্তি দেবে। কিন্তু এই সময় এখন ঠিক 1টা 9। কনাকচৌরি এবং কার্তিক স্বামী ট্রিক শেষ, এবার আমাদের যাত্রা হবে সোনপ্রয়াগের দিকে। চলুন সোনপ্রয়াগ অবধি সমস্ত যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চলুন যাওয়া যাক এখন সোনপ্রয়াগের দিকে। আপনারা যারা কার্তিক স্বামী ট্রেকে আসবেন এবং আমাদের মতন যারা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আমরা যেমন আজকে যাচ্ছি, আপনারা যাবেন যারা, তাদেরকে বলে দিই কার্তিক স্বামী মানে দর্শন করার পর কনাকচৌরি থেকে যে সোনপ্রয়াগের রাস্তা একদম দুর্ধর্ষ রাস্তা, কিন্তু বেশ সুন্দর, কোনো ভাঙাচোরা রাস্তা নয়, দারুণ রাস্তা। 2 সাইডে গাছে ভর্তি এবং মধ্যেখান দিয়ে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দারুণ লাগছে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে। আর আপনারা যারা ভাবছেন যে কার্তিক স্বামী ট্রেক করে এদিক দিয়ে সোনপ্রয়াগ যাওয়ার রাস্তা কেমন হবে না হবে, তাদের বলে রাখি যে খুব সুন্দর রাস্তা, কোনো টেনশন নেবেন না, একদম সুন্দর স্মুথলি আপনারা যেতে পারবেন। কার্তিক স্বামী থেকে প্রায় ওই 79 কিলোমিটার মতন রাস্তা। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি আমরা 9 কিলোমিটার অলরেডি চলে এসেছি, এখনও আমাদের 70 কিলোমিটারের উপর রয়েছে। অবশেষে প্রায় 1 ঘন্টার কাছাকাছি যাত্রা করে, মানে আমাদের কনকচৌরি থেকে 1 ঘন্টা যাত্রা করে এখন আমরা এসে পৌঁছালাম ফাইনালি হাইওয়েতে, অর্থাৎ যেই রাস্তা ধরে আমরা কেদারনাথে বা হরিদ্বার থেকে কেদারনাথের পথে মানুষ যাতায়াত করে। এই হচ্ছে সেই হাইওয়ে। এবার এই রাস্তা ধরে আমাদের সোজা ওই কিলোমিটার 60 রয়েছে সোনপ্রয়াগ, পৌঁছে যাবো 60 কিলোমিটারের মধ্যে সোনপ্রয়াগের কাছাকাছি। ঘড়িতে সময় এখন ঠিক 3টে 12। আমরা কনকচৌরি থেকে বেরিয়েছিলাম সোনপ্রয়াগের পথে এবং পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা একদম হাইওয়েতে কেদারনাথ, মানে হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়েতে এসে এখন পৌঁছেছি। হাইওয়েতে ভিড়ি বলে একটা জায়গায় এখন আমরা এই চা বিরতি নেওয়ার জন্য দাঁড়িয়েছি। কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে আমরা চলেই আসছি গাড়িতে।
এখন একটু জাস্ট চা বিরতি নেব। আর তাছাড়া আমাদের গাড়ি ড্রাইভার উপরে ওই যে লাগেজ যেগুলো আছে সবগুলোকে ঢেকে দিচ্ছে, কেননা এখন 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এবার পাহাড়ি এলাকা যেহেতু যখন খুশি তখন বৃষ্টি নেমে আসতে পারে, সেহেতু এখন সব লাগেজ ঢেকে ঢুকে নিয়ে তারপর আবার আমাদের টি ব্রেক শেষ করে যাত্রা শুরু করব আমরা। টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে কেদারনাথ যাওয়ার পথে অর্থাৎ সোনপ্রয়াগ যাওয়ার পথে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে জামের প্রবলেম। সেটা অলরেডি আমরা ফেস করছি। একটু একটু করে জাম লেগেছে। এই সামনে যেমন দেখুন ওইখানে একটা বাস আটকে রয়েছে আর এইদিকে আমাদের গাড়িটা আটকে রয়েছে। এবার ওই সামনেটা এইখানটা রাস্তাটা এতটাই সংকীর্ণ যে দুটো গাড়ি পাস করা ইম্পসিবল। একটা আগে যাবে, এখন এই সাইডের গাড়িগুলো, আমরা যে সাইডে রয়েছি এই সাইডের গাড়িগুলো আগে গেছে, এর আগে অনেকগুলো। এখন ওই বাসগুলো আসছে, তারপরে আবার আমাদের গাড়িটা গেলো। আর এই দিকের রাস্তাটা একটু আপনাদের দেখাই। এই দিকটা হচ্ছে টোটালটা একটা ধসপ্রবণ রাস্তা, যেটাতে ধস অলরেডি নেমেছে। এবং এই যে ব্যারিকেডিং লাগানো এবং আমরা যেই রোডের ওপর দিয়ে যাচ্ছি, এই রোডটা এই কিছু দিন হয়েছে তৈরি হয়েছে, এখনও গাড়ির চাকার খুব একটা দাগ পর্যন্ত পড়েনি। রোড একদম ঝকঝকে কালো রয়েছে, মানে কিছুদিন আগেই এই ধস নামা এবং রোড নষ্ট হওয়া, আবার নতুন করে তৈরি হয়েছে এই রোড, মানে যথেষ্ট পরিমাণে দেখে বোঝা যাচ্ছে। দেখুন যেমনটা আপনাদের বলছিলাম, একদম নবনির্মিত রোড ধরে আমরা চলছি। এই টোটাল রাস্তাটাই কিন্তু কনস্ট্রাক্ট করা হয়েছে। মেবি এইখানে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তার জন্য, অথবা এখন এই কেদার যাত্রা আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ, কালকে 9 তারিখ আমরা যাব সোনপ্রয়াগ থেকে কেদারনাথের দিকে, আর 10 তারিখে কেদারনাথের কপাট খোলা হবে। সে কারণেও হতে পারে যে এই রাস্তাটাকে এখন কনস্ট্রাকশন করে একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে, যাতে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এখনও জেসিবি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, কিছু কিছু অংশ এখনও কাজ বাকি রয়েছে, যেমন এই জায়গাটা। এবং দেখুন প্রচুর যেই সব জায়গায় ধস নেমেছে সেই পাথরগুলোকে এক সাইডে সরানো, জেসিবি সারাক্ষণ কাজ করে চলেছে। এই রাস্তাটাও এতটা সংকীর্ণ যে একটা করে গাড়ি দাঁড়াবে, একটা করে গাড়ি আসবে, এবং সামনে পুলিশ কর্মী হাত দেখিয়ে আমাদের ডাকছে এখন। এবং ঠিক এই মোড় মাথাটাই করে এরকম কিছু কিছু জায়গায় এখন পুলিশ কর্মী দাঁড়িয়ে থাকবে, যারা গাড়ি পাস করাবে একবার ওদিকের গাড়ি পাস করাবে। আর এখান থেকে কেদারনাথ দেখাচ্ছে এখন 54। ওই দিক থেকে আসা গাড়িগুলোকে ডাইভার্ট করাচ্ছে ওইদিকে, কেন কি জানি না, এদিকে আসতে দিচ্ছে না, ওয়ান ওয়ে করে দিয়েছে। ওইটা নতুন একটা হয়তো কোনো করিডর বার করে দিয়েছে যে দিক দিয়ে গাড়িগুলো পাস করতে পারবে। আমরা যে রাস্তা দিয়ে এলাম এটা শুধু আসার রাস্তা, আর ওইটা একদম সোজা যাওয়ার রাস্তা। তা না হলে আমরা যেই সিঙ্গেল রোড ধরে এলাম, এই সিঙ্গেল রোডে প্রচণ্ড পরিমাণে প্রবলেমের সৃষ্টি হতো, কেননা যেই রোডের যা কন্ডিশন, ওই একটা গাড়ি পাস হতে পারবে, দুটো গাড়ি পাস হওয়া মানে খুবই চাপের ব্যাপার। সব জায়গার যেরকম বলছিলাম, এই হয়তো ধস নেমেছে, ভেঙেছে, রাস্তা এখনও কনস্ট্রাকশন চলছে, এই তার উদাহরণ। একদম সামনাসামনি রোড এখনও তৈরি হচ্ছে, রোড কিন্তু পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। এই যে উপরে যে বড় বড় পাহাড়গুলো দেখছে, এইখান থেকে যখন খুশি তখন পাথর নেমে বা ভূমিধস নেমে পড়ে, হঠাৎই রোড ভেঙে একদম চৌচির হয়ে যায়। কেননা এই রাস্তার সাইডে যে পাহাড়গুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেলে পাথরের পাহাড়, যখন খুশি একদম নড়বড়ে, মানে সে ধাক্কা মারলে যেন ভেঙে পড়ে যাবে, এই টাইপস। রাস্তায় দেখছি এখন মার্কেটে এবং রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। এবার কারণ জানি না কি কারণ, এটা হতে পারে যে কোনো ভিআইপি আসছে, সব জায়গাতে এরকম পুলিশ দাঁড় করানো, এইদিকে পুলিশ, আমার এই পেছনে পুলিশ, চারিধারে পুলিশ এত থাকার দুটো কারণ হতে পারে। হয় কোনো ভিআইপি পার্সন
যারা কেদারনাথের দিকে যাচ্ছে, অথবা অথবা দুদিন বাদে যেহেতু কপাট খোলা শুরু হতে চলেছে, কালকের থেকে প্রচুর মানুষ যাত্রা শুরু করবে কেদারনাথের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে এটাও হতে পারে যে তার জন্য প্রচুর পরিমাণে টাইট সিকিউরিটি রাখা হয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক 4:28। আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম। এবার আমরা যাব গুপ্তকাশী দর্শন করতে। এই পার্কিং থেকে জাস্ট কিছুটা হাঁটা পথ। প্রচুর পরিমাণে পুলিশের গাড়ি অনবরত যেতেই আছে। কোনো মন্ত্রী অথবা কোনো ভিআইপিরা যাচ্ছে, প্রচুর নিউজ রিপোর্টাররা যাচ্ছে, প্রচুর নিউজ রিপোর্টার, অ্যাম্বুলেন্স, এসডিএম। বাপরে, এক বিশাল বিশাল বড় বিজেপির কোনো এক নেতা। প্রচুর ভিআইপিরা যাচ্ছে কেদারনাথের দিকে। এআরটিও। গুপ্তকাশীর গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা পিছিয়ে আসতে গুপ্তকাশীর বাজারে ঢোকার সাথে সাথেই দেখা মিলল মন্দিরের প্রবেশদ্বারে। তবে মন্দির পৌঁছানোর জন্য আমাদের বেশ কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই দেখুন লেখা আছে জয় শ্রী কাশী বিশ্বনাথ। এই আর কয়েক সিঁড়ি চললেই আমরা পৌঁছে যাব কাশী, গুপ্তকাশীতে। আমরা এসে পৌঁছালাম গুপ্তকাশী মন্দিরের ঠিক বাইরে। এবার আমরা ভেতরে প্রবেশ করব। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধের পর পাণ্ডবরা তাদের নিজেদের আত্মীয়দের হত্যার প্রায়শ্চিত্ত করতে শিবের আশীর্বাদ চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তাদের পাপ মুক্তির বিপক্ষে ছিলেন। পাণ্ডবরা আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে কাশী বিশ্বনাথের দিকে যাত্রা শুরু করলে ভগবান শিব কাশী বিশ্বনাথ ছেড়ে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার এই স্থানে এসে ষাঁড়ের রূপ ধারণ করে লুকিয়ে পড়েন। তারপর থেকে এই স্থানের নাম গুপ্তকাশী দেওয়া হয় এবং ঠিক যেই স্থানে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করেছিল সেই স্থানে এই গুপ্তকাশী মন্দির প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশেষ কুণ্ড, যেই স্থানে সারাক্ষণ অনবরত মা গঙ্গা ও যমুনার জল পড়ে চলেছে। অনেক তীর্থযাত্রীরা এই কুণ্ডের জল তাদের বাড়ির মঙ্গল কামনার জন্য সঙ্গে করে নিয়ে যান। মন্দির দর্শন তো আমাদের শেষ হলো। এবার আমাদের সোজা যাত্রা হবে সোনপ্রয়াগে। আমরা বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। অ্যাকর্ডিং টু গুগল 1 ঘন্টা 6 মিনিট মতন লাগবে, আর দূরত্ব রয়েছে 28 কিলোমিটার মতন। চিন্তার বিষয় এখানে একটাই, সেটা হচ্ছে যে ঠিক এই পোর্শনটা আমি একটু জুম করে দেখাই গুগল ম্যাপে আপনাদের। লাস্টের এই যে এইটুকুনি রাস্তা, যে রেড পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল জায়গা। এই জায়গাটুকুনি পার করতেই আমাদের যদি কপাল খারাপ থাকে ঘন্টা 2-1-এর কাছাকাছি লাগিয়ে দিতে পারে। আর যদি খুব ভাগ্য করে, খুব কপাল করে আসি, তাহলে হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পারবো। মানে এই জায়গাটাতেই সবথেকে বেশি সময় খেয়ে নিতে পারে আমাদের এই শেষের যাত্রাটুকুনির মধ্যে। এখন আমরা চলেছি সোনপ্রয়াগের পথে। সোনপ্রয়াগের পথে যাওয়ার সময় এখন স্বল্প এই বৃষ্টি পড়া শুরু হয়েছে আমাদের যাত্রা পথে। তবে যেই ভয়টা পেয়েছিলাম আর যেইটা বললাম যে জাম লাগার কেসটা, অল্প স্বল্প জাম লাগাই দেখুন শুরু হয়ে গেছে অলরেডি। একটা লম্বা জাম রয়েছে। এরকম ছোটোখাটো জাম থেকে থেকে এরপরে বড় জামের সৃষ্টি হবে। এইখানকার রোডগুলো এতটাই সংকীর্ণ যে এক সাইডের গাড়ি আগে ছাড়তে হয়, তা না হলে অপর সাইডের গাড়ি আসতে পারে না। তাই সে কারণে জাম লাগা শুরু হয়। আর আমি যেই জায়গাটা দেখিয়েছিলাম আপনাদের ম্যাপের মধ্যে, ওই জায়গাটা হচ্ছে আরও সংকীর্ণ। মানে একটা গাড়ি গেলে একটা পাশ দিয়ে কিছু যাওয়ার, কোনো একটা সাইকেল যাওয়ার পর্যন্ত গ্যাপ থাকে না। এবার জানি না এবছরের কী রোডের কন্ডিশন, তবে ম্যাপ অনুযায়ী কিন্তু এখনও ম্যাপ যেটা দেখাচ্ছে যে ওইখানের জাম প্রচুর পরিমাণে রয়েছে। ফিঙ্গার ক্রসড যে কি হবে আমাদের সেটা দেখার জন্য। এখন আমরা জামের মধ্যে মিনিট 5-7 হয়ে গেল অলরেডি, আমরা ফেসে রয়েছি। এখনও কতক্ষণ সময় লাগবে আমি জানি না। প্রায় মিনিট 15 মতন জামে ফেসে থাকার পর তারপরে আবার আমাদের গাড়ি চলা শুরু করেছে। তবে এরকম জাম আমরা আরও পেতে পারি সামনে। আর এই হচ্ছে আজকে আমাদের প্রথম ঝর্ণার দর্শন। গাড়িটা আসছে আমার, ওই গাড়িগুলোর পেছনে ঠিক ওইখানে একটা পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে। ওনারা কি করছেন, এইখানের অবস্থাটা একবার জাস্ট দেখুন।
এইদিকে কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর পরিমাণে, সে কারণে এখানে এক সাইডের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিল, আবার এক সাইডে গাড়ি ছাড়ছিল। এখন যেহেতু ট্রাফিক অনেকটা কমে গেছে, তাই গাড়িগুলো এখন সব ফ্লুয়েন্টলি যাচ্ছে। তা না হলে পুলিশওয়ালা এখানে দাঁড়িয়ে রয়েছে, এক সাইডের জাম দাঁড় করাচ্ছিল আর এক সাইডের রাস্তা ছাড়ছিল। প্রথম জাম শেষে আবার দ্বিতীয় জাম। প্রথম জামটা আমাদের কমপ্লিট হলো, মিনিট 15 একটা জ্যাম পেয়েছিলাম। এবার আবার আর একটা জ্যাম রয়েছে। এইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে এই পাহাড়টা, এটাকে কাটা চলছে এবং তারপরে এই যে পাথর দিয়ে এটাকে বাঁধানো চলছে। আর এইখানে রাস্তার অবস্থাও বলতে গেলে পিচের রাস্তা নেই, মাটির রাস্তা এইখানে। আর এইখানে প্রচুর পরিমাণে গাড়ির এখন জাম লাগা শুরু হয়েছে। আবার একটুখানি জাম ছেড়েছে, আবার এই সামনে এসে আবার দাঁড়িয়ে গেল। এই চলবে এখন কন্টিনিউয়াসলি। বললাম না যে এই পাথরটা মানে এই পাহাড়টাকে কেটে সরাচ্ছে, আরও রাস্তা বার করাচ্ছে এবং পাহাড়টিকে বাঁধানো চলছে। ওই সাইডটা পুরোটা একটা বস্তার মতো নিয়ে ঘিরে দেওয়া হয়েছে আপাতত। এইখান থেকেই অ্যাকচুয়ালি রিস্কি রোডের শুরুয়াত। সব গাড়ি আর এগোতে পারছে না, গাড়ির চাকা সব রাউন্ড মারছে। প্রচুর জাম লেগে রয়েছে এই পেছন দিকেও। এই যে এই বাঁকটা উঠতেই প্রচুর সমস্যা হচ্ছে। এই সামনের গাড়িটার তো একদম হালত খারাপ হয়ে গেছে, সামনের টায়ার পুরো গন্ধে বেরিয়ে গেছে। এই বিশাল এই জায়গাটাকে পুরোটাকে একদম বাঁধিয়ে ফেলার কাজ হচ্ছে এখানে। আর একই সাথে জাম ছাড়া শুরু হয়ে গেছে আমাদের। কি বড় লাইন লেগেছে এবার এদিকে দেখুন। বলছিলাম এক সাইডে জাম ছাড়বে আর এক সাইডে আবার আমরা যাব। এক সাইডে জাম ছাড়বে আর এক সাইডে জাম পড়বে, ঠিক সেম জিনিসটাই। এইদিকে জাম, বিশাল জাম লেগে রয়েছে এবার। মাইল ফলক বলছে সোনপ্রয়াগ 13 কিলোমিটার। এইখানে বিভিন্ন হোটেল ছিল, এমন ল্যান্ডস্লাইড হয়েছে পুরো একদম হোটেল সব ভেঙে নিয়ে পড়েছে। তাই এই সাইডে আবারও নতুন কিছু হোটেল রিকনস্ট্রাক্ট হচ্ছে। আমরা রামপুরে পৌঁছে গেছি। রামপুরের আমরা আজকে স্টে করবো বলে ভাবনা চিন্তা করছি। এই হচ্ছে রামপুরের মার্কেট, প্রচুর হোটেল রয়েছে। এই যে সোনপ্রয়াগ থাকবো না, কেননা ঘন্টাখানিকের জন্য থাকা মানে আছে বিকেল থেকে কালকে ভোর 2টোর সময় আমাদের বেরোনোর প্ল্যানিং হচ্ছে। তো নিশ্চয়ই ওই ঘন্টাখানিকের জন্য হাজার হাজার টাকা দিয়ে থাকা সম্ভব নয়। তাই এই রামপুরে যেই হোটেলে আগেরবার ছিলাম সেই হোটেলেই থাকবো। ঘড়িতে সময় এখন ঠিক 6:42। পৌঁছালাম এই রামপুরে। রামপুরে আমরা এর আগেও থেকেছিলাম, তবে সেটা কেদারনাথ থেকে ফেরার পথে মানে ফিরতি পথে আমরা যেদিনকে তুঙ্গনাথের দিকে যাচ্ছিলাম সেদিনকে আমরা এই রামপুরে ছিলাম। কিন্তু এবছর আমরা সোনপ্রয়াগে যাচ্ছি না, কারণ সোনপ্রয়াগ থেকে আমরা ফোন করলাম, প্রচুর পরিমাণে রুম রেন্ট 4,000-5,000 টাকা করে চাইছে এক একজনা। মানে কেদারনাথের থেকেও সোনপ্রয়াগের রুম রেন্টস এখন বেশি, যেহেতু একদিন বাদে ওপেনিং রয়েছে। তাই আমরা প্ল্যানিং করলাম যে গাড়ি যেহেতু আমাদের সাথে আছে সেহেতু আমরা এইখানেই থেকে যেতে পারি রামপুরে কিংবা সীতাপুরে। এই রামপুর বা সীতাপুরে হোটেল অনেক কম খরচায় পাওয়া যায়। আমরা রামপুরেই থাকবো বলে প্ল্যানিং করলাম। রামপুরে হোটেল আমাদের রুম দেখাচ্ছে আপনাদের, খুব কমে সস্তায় পেয়ে গেছে। মানে দেখুন, এটাও আমার কাছে সস্তা বলে মনে হয় না, আরও কম হওয়া উচিত বলে আমার মন বলে। কেননা এবার এদের সঙ্গে আর বার্গেনিং করলাম না, কেননা এদেরও এটা সিজন টাইম, বিজনেস টাইম, এদেরকেও তো মানে দেখতে হবে সব দিক থেকেই মেজারমেন্ট করে। আর রুমে এই এখন আমাদের লাগেজ নামানো হচ্ছে। অসাধারণ এক গ্রাম্য প্রকৃতির মধ্যে রামপুরে আমরা স্টে করব। এই হোটেলটায় আগেরবার ছিলাম যেদিনকে আমরা তুঙ্গনাথ ট্রেক করছিলাম। এবারে আমরা এই হোটেলটা থাকবো বলে ঠিক করেছি। রুমগুলো জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি রুমের প্রাইসগুলো বলছি আপনাদের।
4 বেড করে আমরা দুটো রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম, এটা একটা 4 বেডরুম। এই 4 বেডরুমটা আমাদের কাছ থেকে নিল 1100 টাকা। তবে 1100 টাকা দাম বলেনি, এর আগে অনেক দাম বেশি বলছিল। জাস্ট এবার রুমটা একটু ঘুরিয়ে দিই। এই 4 বেডের একটা রুম, বেশ সুন্দর ফ্রেগরেন্স আসছে ঘর থেকে, স্প্রে করে দিয়েছে এই মাত্র, খুব বোঝাই যাচ্ছে। এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট এবং এখানেও রয়েছে আর একটা প্লাগ পয়েন্ট। রুমে যথেষ্ট লাগেজ রাখার একটা সুন্দর জায়গা রয়েছে, কেননা এর আগে যে কটা রুমে ছিলাম হরিদ্বার বাদে, মানে এর আগের দিন কনকচুরিতে যে রুমে ছিলাম সেই রুমে কিন্তু লাগেজ রাখার খুব একটা সমস্যা ছিল। ঘরে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, সব কিছু ঠিকঠাক, পর্দা এইগুলো আমরা দেখে নিয়েছি। কালকের রুমে সিটকানিতে একটু প্রবলেম ছিল, আমরা সিটকানিটা আগে সবার আগে দেখেছি। আর এইখানে রয়েছে ছোট্ট একটা এই আয়না। আর এই হচ্ছে বাথরুমের সিন। সব থেকে বড় কথা, ঠান্ডার এলাকা, প্রচুর পরিমাণে টেম্পারেচার লো, 10 ডিগ্রির কাছাকাছি, তাই গিজার অবভিয়াসলি। আর তার সঙ্গে এই একটা ছোট্ট পাড়া ওয়াশ বেসিন আছে। এখানে শাওয়ার নেই, শাওয়ার গায়েব, এটা আমরা খেয়াল করিনি, অসুবিধা নেই। দুটো নল আছে, এখান থেকে বালতি রয়েছে। কোমরটা মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার বলে মনে হচ্ছে না আমার। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই জিনিসটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, পেছন থেকে জল বেরোনোর ব্যাপারটা। যাই হোক, এইখানে বেশ সুন্দর একটা হ্যান্ড স্প্রে করা রয়েছে, হ্যান্ড জেট স্প্রে রয়েছে। ওভারঅল বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এই রয়েছে একটা ডাস্টবিন। প্রথমে একটা রুম বলছিল 2000-2500 টাকা করে, সেখানে বার্গেনিং করেছি প্রচুর পরিমাণে, হোটেল ছেড়ে চলে যাচ্ছি, যে বলছে আপনারা যা দেবেন তাই নেবো। প্রথমে ভুল করে বলেছিলাম 1200 করে, তারপরে আবার কমিয়ে 1100 করে দিচ্ছি। আসলে আজকে থেকে এদের সিজন শুরু হচ্ছে, তাই এরা বলছে কোনো কাস্টমার ছাড়বে না, তাই 1100 টাকায় আমাদের রুমটা দিল। তবে আপনারা পরবর্তীকালে যখন আসবেন, যদি থাকেন এখানে, তাহলে একটু কথা বলে নেবেন, বার্গেনিং করবেন। বার্গেনিং সব জায়গায় চলে, আর বার্গেনিং করলে বেটার প্রাইস পাওয়া যায় সব সময়ের জন্য। এই হচ্ছে আমাদের যেই হোটেলটায় আমরা রয়েছি, সেই হোটেলটা টোটালটা, এই হচ্ছে তার টোটাল এরিয়া। এইখানে সামনে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর ওই দিকে উপরে পাহাড়ে ধাপ চাষ হয়েছে। আমরা এই সিজনে যেহেতু প্রথম দিন এসছি, আর প্রথম বউনি এই সিজনে আমরা যেহেতু করছি, তাই আমাদের এরকম টিকা দিয়ে, গুড় দিয়ে আমাদের এক কথায় বরণ করে নেওয়া হচ্ছে। দেখুন, আমরা এই যে রামপুরে আজকে হোটেলটা নিয়েছি, হোটেলটা নেওয়ার পেছনে একটু কারণ আছে। সেটা হচ্ছে সোনপ্রয়াগে এখন হোটেলে ফোন করে জানলাম যে হোটেলের রেট এখন চলছে প্রায় 4000 থেকে 5000 টাকা করে পার রুম। আর আমরা রয়েছি 7 জন মেম্বার, খালি রাতটুকু কাটানোর জন্য, তা আবার ঘন্টা 5-6 জন্য আমাদেরকে 5 থেকে 6000 টাকা পে করতে হবে পার রুমে। তো সেজন্য আমরা রামপুরে স্টে করলাম। এখান থেকে রামপুর মাত্র 6.5 কিলোমিটারের কাছাকাছি। ভোর 2টোর সময় আমরা ঘুম থেকে উঠবো। ড্রাইভার আমাদের নিজস্ব গাড়ির, মানে আমাদের নিজস্ব যেই আমরা বোলেরো গাড়িতে করে এসেছি, সেই গাড়ি আমাদের ছেড়ে দিতে পারবে সোনপ্রয়াগ পর্যন্ত। সেই কারণের জন্যই আমরা কোনো রিস্ক নিলাম না। 1100 টাকা করে রুম, বেশ সুন্দর রুম, এইখানে আমরা থেকে গেলাম। আপনারা যারা আসবেন পরবর্তীকালে, যারা ভাবছেন যে রামপুরে এসে থাকবেন, আমি আপনাদের বলে দিই, আরও 4-5টা জায়গায় ঘুরবেন, তারপরে রুম নেবেন। একবারেই হট করে মনে হলো এসে রুম নিয়ে নেবেন না, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম হতে পারে। আমরা বার্গেনিং করেছি, এনারা আমাদের বলছেন যে আজকে এনাদের ফার্স্ট ওপেনিং বলে এনারা আমাদের এত কমে রুমগুলো দিচ্ছে, এত কমে খাবার প্রোভাইড করছে। খাবারটা আমি এখনও আপনাদের দেখাইনি, দেখাবো এখনই। আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো সেটাই আপনাদের বলছি। নাম্বার আমি দিয়ে রাখবো, আপনারা কথা বলে আসবেন, না হলে লোটার জন্য কিন্তু এরা বসে রয়েছে। সোজা কথা বলছি আমি, এখানে 3-3.5 টাকা এই রুমগুলো আমাকে বলছে যে এদের সিজন শুরু হয়ে গেলে এইরকম রেট নেবে। তো আমি বারবার করে বলবো, চোখ কান খোলা রেখে ভালো করে জেনে শুনে আসবেন। তা না হলে আর একটা অপশান আপনাদের কাছে, সেটা হচ্ছে জিএমপিএন গৌরীকুণ্ড বুক করতে পারেন ঠিকঠাক ডিটেলস দেখে। আপনারা যারা ভবিষ্যতে আসছেন কেদার ট্রেকে, আপনাদেরকে সাজেশন দেবো, সাথে করে একটা ঘিয়ের ডিব্বা নিয়ে আসবেন, আর কিছু শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা নিয়ে আসবেন। শুকনো লঙ্কা পাওয়া যাবে না, কাঁচা লঙ্কা এখানে হামেশাই পাওয়া যাবে। এখানকার খাবার ম্যাক্সিমাম বাঙালিরই পছন্দ হয় না, যারা একদম সব কিছু মানে যা হোক হলেই হলো, চলে গেল, সেই টাইপের মানুষ না হলে কিন্তু এখানে খাবার আপনাদের কারোর পছন্দ হবে না। সেক্ষেত্রে আপনাদের যেন আপনারা ভালো মতন খেতে পারেন, সেজন্য আমি আপনাদের সাজেশন দেবো যে আপনারা কিন্তু এই ঘি ফি নিয়ে এলে এখানে এসে একটু ঘি ভাত, অন্তত এই কাছ থেকে ভাত নিয়ে ঘি ভাত পর্যন্ত খেতে পারবেন। আমরা অন্যান্য বাদবাকি দিন যেগুলো করেছিলাম, যে ওই ঘি আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, ঠিক সেম
আমরা এদের কাছ থেকে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আজকেও। সেই রুমে সেই আলু সিদ্ধ এখন মাখা হচ্ছে। আলু সিদ্ধ দিয়ে কিন্তু আমরা আজকে রাতের খাবার সারবো। চলুন একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে এই দাদাদের কিচেন। আর আমরা বলে দিয়েছিলাম যে থালির বদলে আমাদের জন্য যেন একটু আলু সিদ্ধ করে দেওয়া হয়। আর এই সেই আলু সিদ্ধ মাখা হচ্ছে এখন। আর এর সাথে আমরা বলেছি মুসুরির ডাল একটু করে দিতে, সিদ্ধ করে ফুটিয়ে। তো সেই মুসুরির ডাল করে দিয়েছে, মুসুরির ডাল, ভাত আর এর সাথে আলু সিদ্ধ। এই এবার আমাদের খাবার হাজির হচ্ছে। এইখানে একটা ডাইনিং টেবিল মতন করা রয়েছে। এইখানে আমাদের একটা রুম রয়েছে, ওই পাশে একটা। আর এই ডাইনিং টেবিলে এবার খাবার আসা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের। আমরা এই আলু সিদ্ধটা নিজেরা ম্যাশ করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে মুসুরির ডাল, জাস্ট সিদ্ধ করে নিয়েছি, ব্যাস। এই মুসুরির ডাল আর এখানে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ। আর এরপরে প্লেট আমাদের দেওয়া হবে আর তার সঙ্গে ভাত দেওয়া হবে প্লেটে। এই আমাদের খাবার আজকে রাতের। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এই বড় পাহাড়ি লঙ্কা এবং সর্বশেষ এই পেঁয়াজ। এই অমৃত। আপনারা যারা আসছেন, যারা পাহাড়ি খাবার এইখানকার পছন্দ করবেন না, তাদের জন্য বেস্ট সাজেশন, ঘি নিয়ে আসবেন আর এদেরকে বলবেন একটু আলু সিদ্ধ করে দিতে, মাখিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে নিন। এর থেকে বড় আর ভালো জিনিস পাবেন না। এদের যা তরকারি আমাদের খেয়ে টেস্ট পোষায় না একদম, বিশেষ করে যারা বাঙালি। চলুন খাওয়া দাওয়া সারা যাবে। লঙ্কা। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরবর্তী পর্বে কেদারনাথ ট্রেক করার সময়। এবছরে আমার কেদারনাথ ট্রেকের কেমন কি অভিজ্ঞতা হলো তা সম্পূর্ণ তুলে ধরবো এর পরবর্তী পর্বে আপনাদের সামনে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। सुखी